গল্পটি ১৭৯৯ সালে শুরু হয়েছিল, যেখানে আমাদের নিউ ইয়র্ক সিটিতে জর্জ নামে একজন পুলিশ কনস্টেবল দেখানো হয়েছে। জর্জ জলের মধ্যে একটি মৃতদেহ দেখতে পেয়েছিলেন এবং এই মামলার বিষয়ে তিনি আদালতে বিচারক এর সামনে দাঁড়ান। বিচারক বলেন, জলে ডুবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে, কিন্তু জর্জ তা মানতে চায় না। সে বলে যে আমাদের এটির পোস্টমর্টেম করা উচিত, কিন্তু বিচারক স্পষ্টভাবে অস্বীকার করে। আসলে এটা সেই সময় ছিল যখন বিচারকরা তাদের নিজস্ব বিবেচনা অনুযায়ী মানুষকে শাস্তি দিতেন, এবং সেই শাস্তিও ছিল খুবই বিপজ্জনক। জর্জ বলে যে এখন সময় পুরোপুরি বদলে গেছে, আমাদের উচিত বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে বিষয়গুলোর সমাধান করা। বিচারক তার যুক্তিতে বিরক্ত হয়ে যায়, এজন্য তাকে অভিশপ্ত গ্রামে ট্রান্সফার করা হয়। এখানে আসার পর সে জানতে পারে যে এখানে একজন বাবা, ছেলে এবং এমলি নামে একজন বিধবাকে হত্যা করা হয়েছে, এবং এখন জর্জকে সেই হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। এখানে সে এই গ্রামের প্রধান লোকদের সাথে দেখা করে, যেখানে একটি সমৃদ্ধ পরিবারও রয়েছে। এতে মেরি তার স্বামী এবং ক্যাথারিনা তার মেয়েও রয়েছে। এর সাথে গ্রামের আরও 4 জন লোক, যাদের কাছে জর্জ জিজ্ঞেস করে, কাকে সন্দেহ করো? তারা বলে যে তারা জানে এটি কার করা। এখানে একটি ঘোড়ায় ভূত আসে, যার কোনো মাথা নেই, এবং সে মানুষকে হত্যা করে। জর্জ বুঝতে পারে না তারা কি বলছে, যার পরে জর্জকে বলা হয় যে বহু বছর আগে জার্মান সৈন্যরা যখন এখানে যুদ্ধ করতে এসেছিল, তখন তাদের মধ্যে একজন অত্যন্ত বিপজ্জনক সৈনিক ছিল, যার দাঁত খুব ধারালো ছিল। সে খুব নৃশংসভাবে মানুষ হত্যা করত, কিন্তু পরে তাকে হত্যা করা হয়। পরে বহুদূরে এমন এক জায়গায় সমাহিত করা হয়েছে, যেখানে যেতে সবাই ভয় পায়, এবং আজ 20 বছর পরে সে ফিরেছে। সে একজন মাথাবিহীন শয়তান যে ঘোড়ায় চড়ে আসে এবং তার শিকার করে চলে যায়। যদিও জর্জ তাদের কথা পুরোপুরি বিশ্বাস করেন না, তবে সে কিছুটা ভয় পেয়ে যায়। তারা জর্জকে তার সুরক্ষার জন্য একটি বাইবেল দেয়, যার প্রথম পৃষ্ঠায় গ্রামের লোকদের সম্পর্কেও তথ্য রয়েছে। ইতিমধ্যে এখানে অন্য একজনকে হত্যা করা হয়, এবং এখন তার ছেলে, যার আর কেউ নেই, সে জর্জকে তার তদন্তে আরও জোরালোভাবে যোগ দেয়। এবং এখন গ্রামের প্রধান 4 জন, যাদের মধ্যে একজন ম্যাজিস্ট্রেটও, তারা জর্জকে জানায় এ পর্যন্ত 4টি নয় 5টি খুন হয়েছে। এমিলিকে যে খুন করা হয়েছিল, তার পেটে একটি সন্তান ছিল। জর্জ এখনও এই মামলা সম্পর্কে কিছুই বুঝতে পারে না। রাতে বাসায় গেলে ক্যাথরিনের সাথে দেখা হয়। আসলে এখন সে ক্যাথরিনের বাসায় থাকে। ক্যাথরিনের মা, মেরি, তাকে তার বাড়িতে থাকতে বলেছিলেন। ক্যাথরিনের সাথে কথা বলার সময় ক্যাথরিন তাকে বলে যে মেরি আমার আসল মা নয়। যখন আমার মা খুব অসুস্থ ছিলেন, মেরি তার সেবিকা ছিলেন। আমার মায়ের মৃত্যুর পর সে আমার বাবাকে বিয়ে করে। ক্যাথরিন আরও বলে যে নিহতদের মধ্যে আমাদের আত্মীয়স্বজন ছিল, যারা এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। তাকে তার ছেলেসহ হত্যা করা হয়। আমরা যখন এই গ্রামে আসি, তখন তারা আমাদের থাকার জন্য একটি ছোট জায়গা দিয়েছিল। আমার বাবা অনেক কষ্টে এই বাড়ি তৈরি করেছেন। এরপর ক্যাথরিন জর্জকে যাওয়ার সময় একটি বই দেয়, যেটা তার মা তাকে দিয়েছিল। এটি জাদুবিদ্যা সম্পর্কের একটি বই। অন্যদিকে আমাদের দেখানো হয় গ্রামের এই 4 জনকে নিজেদের মধ্যে তর্ক করছে, এবং এরপরে তাদের মধ্যে ম্যাজিস্ট্রেট তার ঘোড়া নিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জর্জ তখন তার কাছে পৌঁছাল। জর্জ যখন তাকে চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে, তখন সে তাকে বলে যে তার সামনে বিপদ। তিনি আরও বলেন যে বিধবা মেয়েটিকে খুন করা হয়েছে, সে অন্তঃসত্ত্বা ছিল। তিনি আমাকে বলেছিলেন যে আমি গর্ভবতী, এবং তিনি তার সন্তানের অধিকার চান। জর্জ জিজ্ঞেস করল, ওই শিশুর বাবাকে? জর্জ তার নাম জানতে পারার আগে সেই মস্তকবিহীন ভূত এসে ম্যাজিস্ট্রেটকে মেরে পালিয়ে যায়, এবং এখন জর্জ যে ভূতটিকে নিজের চোখে দেখেছে, সেই ভূতকে বিশ্বাস করে। জর্জ ঠিক করে সে সেই জায়গায় যাবে যেখানে সেই লোকটি, অর্থাৎ জার্মান সৈনিক যার ভূতকে কবর দেওয়া হয়েছে, কারণ সে যে কোনো মূল্যে এই রহস্যের সমাধান করতে চায়। সে মনে করে এখন পর্যন্ত যেসব মানুষ মারা গেছে, তাদের এবং ছেলেটির মধ্যে কিছু সম্পর্ক ছিল। জর্জ সেই পিতাহারা ছেলেটাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের পথে এক ভয়ানক গুহা আসে, যেখানে একটি ডাইনি থাকে, এবং জর্জ, যার মনে অনেক ভয় থাকে, সে তার ভয়কে জয় করে সেই গুহার ভিতরে যায় এবং ডাইনির কাছ থেকে সেই জায়গার কথা জিজ্ঞাসা করে যেখানে জার্মান সৈন্যের লাশ কবর হয়েছিল। ডাইনি তাকে সাহায্য করতে রাজি হয়। সে জর্জকে বলে এখান থেকে পশ্চিমে যেতে, যতক্ষণ না এমন একটি গাছ পায় যা সম্পূর্ণ শুকিয়ে গেছে। তার নিচে সেই সৈনিককে চাপা দেওয়া হয়, যার ভূত ঘোড়া এসে সবাইকে হত্যা করে। এখন ওরা দুজনই এখান থেকে এগিয়ে যায়। পথে ক্যাথারিনাও তাদের সাথে যোগ দেয়, কারণ ক্যাথারিনাও জর্জকে সাহায্য করতে চায়। পশ্চিমে যাওয়ার পর
তারা সেই শুকনো গাছের নিচে যায় যা দেখতে নরকের দরজার মতো, এবং যখনই তারা এটি খুঁড়ে সেখানে একটি কঙ্কাল পায়, এবং এই কঙ্কালটি সেই জার্মান সৈন্যের যার মৃতদেহ সবাইকে হত্যা করে। তবে এই কঙ্কালের বিশেষ বিষয় হল কঙ্কালের মাথা থাকে না, এবং ঘোড়ায় চড়ে আসা ভূতেরও মাথা থাকে না। ইয়া দেখে জর্জ বুঝল তাকে ওই মাথা ফেরত না দেয়া পর্যন্ত সে এভাবেই মানুষ হত্যা চালিয়ে যাবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল তিনি কেন ওই মানুষগুলোকে হত্যা করছেন, এবং এখন জর্জ ভাবে এই সম্পর্কে তাকে জানতে হবে। তখন সেই মাথাহীন ভূতটি একই জায়গা থেকে বেরিয়ে আসে এবং গ্রামের দিকে যেতে শুরু করে। জর্জ ও তার পিছু নেই। জর্জ সেখানে পৌঁছানোর আগেই সে একটা পরিবারকে মেরে ফেলেছে। জর্জ ও ক্যাথরিনার প্রেমিক তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ক্যাথরিনার প্রেমিক মারা যায়। এছাড়াও জর্জ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে সব বুঝতে পারে। ওই জার্মান সৈন্যের মাথা যার কাছে আছে, তার ইশারায় এই মাথাহীন জার্মান সৈন্য মানুষ হত্যা করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কেন? এখন সে সেই বাইবেলের দিকে তাকা। এই বাইবেলটি গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই 4 জনের দ্বারা লেখা। এখানে গ্রামে বসবাসকারী মানুষের বিবরণ আছে। এতে এমন এক ব্যক্তির নামও রয়েছে যে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, যাকে তার ছেলেসহ মস্তকহীন সৈন্য হত্যা করে। আর যখন সে সব মানুষের নাম দেখে, তখন সে বুঝতে পারে এতদিনে যে সব মানুষ খুন হয়েছে, এরা সবাই ছিল তার আত্মীয়, মানে তার সম্পত্তির জন্যই খুন হচ্ছে। এরপর সেই গ্রামের আইনজীবীর কাছে যায়, এবং যে তাকে সেই ধনী ব্যক্তির ইচ্ছার কথা জিজ্ঞেস করে, তাকে বলতে হয় যে ওই ধনী লোকটি গ্রামের বিধবাকে বিয়ে করেছিল এবং সেই বিধবার পেটে তার বাচ্চা ছিল। এই কারণেই তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি ওই বিধবার কাছে হস্তান্তর হয়ে যেত, এবং এখানে জর্জের সন্দেহ সম্পূর্ণরূপে সঠিক হয়। যারা মারা যাচ্ছে তারা এই ধনী ব্যক্তির আত্মীয় এবং যারা এই বিয়ের সাক্ষী ছিলেন। আসলে সেই ধনী ব্যক্তির বিয়েটি ছিল একটি গোপন বিয়ে, যা সম্পর্কে খুব কম লোকই জানত, এবং এখন এত লোক মারা যাওয়ার পরে যিনি তার সম্পত্তির উত্তরাধিকারী তিনি হলেন ক্যাথরিনার বাবা। জর্জ বুঝতে পারে যে ক্যাথরিনার বাবাই সবকিছু করছেন। বাড়িতে গিয়ে সে ক্যাথরিনাকে তার ঘরে দেখতে পায়, এবং রাতে সে দেখে যে তার বিছানার নিচে ইভিল আই আঁকা রয়েছে। সে বুঝতে পারে ক্যাথরিনাও এই সবের সঙ্গে জড়িত। সেই রাতেই ক্যাথারিনার সৎমা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং জর্জ তাকে দেখে তাকে ফলো করে। এরপরে জর্জ জানতে পারে যে ক্যাথারিনার মায়ের অন্য একজনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। জর্জ ক্যাথরিনার মাকে হাত কেটে রক্ত বার করতে দেখে। জর্জ অবাক হয়ে যায়। ক্যাথরিনার মা জর্জকে এই বিষয়ে কাউকে কিছু বলতে মানা করে। অন্যদিকে ক্যাথরিনাকে দেখানো হয় যে জর্জের সব প্রমাণ পাওয়ার পরে বিশ্বাস করে না, তাই সে সব প্রমাণ পুড়িয়ে দেয়। আসলে ক্যাথরিনা মনে মনে জর্জকে ভালোবাসে। জর্জও তাকে ভালোবাসে। ক্যাথরিনার আগে তাদের প্রেমের সম্পর্ক ভেঙে দেয়। এখন পরদিন সকালে জর্জ যখন ক্যাথরিনার বাবার কাছে যায়, তখন সে তাকে কিছু বলেন না। ক্যাথরিনার বাবা জর্জকে বলে যে গ্রামের যে লোকটি গ্রামের সমস্ত আইনি কাগজপত্র প্রস্তুত করত সে আত্মহত্যা করেছে। এছাড়াও গ্রামের যিনি পাদ্রী সে একটা মিটিং রেখেছে আজ রাতে। এরপর সবাই গির্জার দিকে যায়। ক্যাথরিনার বাবা যখন তার দ্বিতীয় স্ত্রী ম্যারিকে নিয়ে গির্জায় যাচ্ছেন, তখন সেই মস্তকহীন সৈনিক এসে ম্যারিকে ধরে ফেলে। সে ক্যাথরিনের বাবাকেও আক্রমণ করে, কিন্তু তারা কোনোভাবে গির্জায় পৌঁছায়। সেই সৈনিক গির্জার ভিতরে আসে না। ওকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এখানে একজন ডাক্তার যিনি গ্রামের 4 জন বিশেষ পুরুষের একজন, এবং তিনি ক্যাথরিনার বাবাকে কিছু বলতে চাইলেন, কিন্তু সে কিছু বলার আগেই গির্জার ফাদার তাকে মেরে ফেলে। ক্যাথরিনার বাবা তাকে দেখে খুব রেগে যায়। সে তার বন্দুক বের করে গির্জার ফাদারকে গুলি করে, কিন্তু সৈনিক তাকে মেরে ফেলে। এখন গ্রামের 4 জন বিশেষ লোকই মারা গেছে। এই 4 জনই সেই সবচেয়ে ধনী ব্যক্তির বিয়ের সাক্ষী ছিল, যাদের মধ্যে একজন চার্চের পাদ্রী, একজন ডাক্তার, একজন ম্যাজিস্ট্রেট এবং যে ধনী ব্যক্তির দলিল লিখেছিলেন। জর্জ এখন বিভ্রান্ত। সে ভাবেছিল ক্যাথরিনার বাবা সেই সৈনিককে নিয়ন্ত্রণ করত, কিন্তু সৈনিক তাকে হত্যা করেছে। যখন ক্যাথরিন তার বাবাকে মৃত দেখতে পায়, তখন সে অজ্ঞান হয়ে যায় এবং জর্জ লক্ষ্য করে যে তার আঙ্গুলগুলিতে লাল দাগ রয়েছে। এটি একই চকের দাগ যেটা তার বিছানার নিচে সে দেখেছিল। জর্জ বোঝে যে ক্যাথরিনার বাবা তাকে নিয়ন্ত্রণ করেন না, বরং ক্যাথরিনা নিজেই, কারণ তার বাবা এবং মায়ের মৃত্যুর পরে সেই পুরো সম্পত্তির উত্তরাধিকারী। কিন্তু সে এখনও পুরোপুরি এই কথায় বিশ্বাস করতে পারছে না, কারণ সে ক্যাথারিনাকে ভালোবাসে। তাই সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার ঠিক করে। সে ঠিক করে সে এই রহস্যের ব্যাপারে কাউকে কিছু বলবে না। এখন সে চলে যেতে প্রস্তুত। এই সময় ক্যাথারিনার মায়ের মৃতদেহ আনা হয় এখানে। যাওয়ার সময় ক্যাথারিনা তাকে জাদুবিদ্যা সম্পর্কে যে বইটি দিয়েছিলেন সেটি খোলে এবং তার বিছানার নিচে তৈরি করা চোখের চিহ্নটি দেখে। সে বুঝতে পারে যে এটি একটি পবিত্র চিহ্ন,
যার দ্বারা যে কোনো অশুভ আত্মাকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া যেতে পারে। তার মানে তার জীবন বাঁচাতে ক্যাথারিনা তার বিছানার নিচে সেই দাগটি তৈরি করেছিল। ক্যাথারিনাই গির্জায় সেই চিহ্ন তৈরি করেছিল, যে কারণে সৈনিক গির্জার ভিতরে যেতে পারেনি। এখন জর্জ বুঝতে পারে যে এর পিছনে অন্য কেউ রয়েছে। সেজন্য সে ম্যারির মৃতদেহের কাছে যায় এবং যখন সে তা তদন্ত করে তখন সে জানতে পারে এটি ম্যারির মৃতদেহ নয়। সে বুঝে যায় এখানে যা কিছু একটা হচ্ছে সে ম্যারি করছে। ম্যারিকে দেখানো হয় তার সৎকন্যা ক্যাথারিনা কাছে যাচ্ছে এবং তাকে অপহরণ করে গ্রামের একটি পুরানো উইন্ডমিলে নিয়ে যাচ্ছে। মেরিকে জীবিত দেখে পুরোপুরি হতবাক ক্যাথারিনা। সে তাকে বলে যে লাশটি আমার নয়, বাড়ির কাজের মেয়ের, যাকে আমি হত্যা করে আমার কাপড় পরিয়ে গ্রামবাসীদের সামনে রেখে এসেছি। সে বলে যে আমি আর্চার পরিবার এর বংশধর। আমি আমার বাবা, মা এবং বোনের সাথে একই বাড়িতে থাকতাম, যেটা সেই ধনী ব্যক্তি তোমাদের দেয়। আমার বাবা সেই ধনী লোকটির জন্য কাজ করতেন, কিন্তু আমার বাবা মারা গেলে সেই লোকটি আমাকে, আমার মা এবং আমার বোনকে সেই বাড়ি থেকে বের করে দেয়। গ্রামে কেউ আমাদের সাহায্য করেনি, কারণ আমার মা কালো জাদু করতেন। আমাদের বনে গিয়ে থাকতে হয়েছে। 1 বছর পর আমার মাও মারা যান এবং আমি আমার বোনের সাথে একা ছিলাম। তারপরে আমি জঙ্গলে একজন জার্মান সৈন্যকে দেখেছিলাম যে খুব আহত হয়েছিল। সে আমার সামনেই মারা গেল। আমি কালো জাদু জানতাম, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তাই আমি আমার আত্মার জন্য তার মৃতদেহ বিক্রি করেছি এবং তার মাথা আমার কাছে রেখেছি। আমি ওই ধনী ব্যক্তি এবং তোমার পরিবারের প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, যে তোমার আত্মীয় ছিল, সে বাড়িটি তোমাদের দিয়েছিল, যার জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাই যখন আমি বড় হলাম, আমি তোমার মায়ের সেবিকা হয়ে তোমার বাড়িতে এলাম। তোমার মাকে আমিই মেরে ফেলেছি। সে রোগে মারা যায়নি এবং এরপরে আমি ভালোবাসার অভিনয় করে তোমার বাবাকে বিয়ে করেছি, যাতে আমি যখন একে একে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তার সমস্ত আত্মীয়কে হত্যা করি তখন আমি তার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারি। এখানে আমরা আরও জানতে পারি যে জঙ্গলে যে ডাইনিটি ছিল সে ম্যারির ছোট বোন এবং এখন সে তাকেও মেরে ফেলেছে কারণ সে জর্জকে সাহায্য করেছে। এখন ক্যাথারিনাকে মেরে ফেললেই তার প্রতিশোধ পূরণ হবে। আবার সেই জার্মান সৈনিকের মাথা দিয়ে ম্যারি তার ভূতকে ডাকে ক্যাথারিনাকে মারার জন্য, কিন্তু ভূত আসার আগেই জর্জ সেখানে পৌঁছায় এবং সে ক্যাথারিনাকে তার সাথে নিয়ে যায়। কিন্তু বেশিদূর যাবার আগেই জার্মান সৈন্যের মাথাহীন ভূত তাদের ধরে ফেলে। সে ক্যাথারিনাকে মারতে যাচ্ছিল, এমন সময় জর্জ তাকে তার মাথা ফিরিয়ে দেয় ম্যারির থেকে। এর ফলে ক্যাথারিনা এর কবল থেকে মুক্ত হয়। তার মানে সে আর ম্যারির দাস নয় এবং যেহেতু ম্যারি তার সাথে আত্মার লেনদেন করেছিল, তাই যাওয়ার আগে সেই সৈনিক তাকেও নিয়ে যায় এবং এরপরে দেখানো হয় যে জর্জ ক্যাথারিনাকে নিজের সঙ্গে তার শহরে নিয়ে যায় এবং খুশি খুশি জীবন কাটায়।